এই ম্যাচে চলি, এখানে আসো। লামহা বিছানার দিকে তাকায়, আবার ক্ষিপ্ত স্বরে বলে, যাব না। ঘুরে ফিরে এসে আমার কাছে আসতে হবে। তুই ম্যাচেস না দেখিয়ে এখানে আসো। যাব না আমি আপনার কাছে, সকালেই চলে যাব আমি এই বাড়ি থেকে। কোথায় যাবে? জাহান্নামে। স্বামীর সঙ্গে যে আচরণ, যেতেই হবে। লামহার রাগ আরো বেড়ে যায়, আঙ্গুল তুলে বলে, একদম কথা বলবেন না আমার সঙ্গে। 4 ফুটের শুরুটা এত তেজ? লামহা ফুঁসে উঠে বলে, কি? আমি 4 ফুট? হ্যাঁ, দেখি তাই মনে হয়। আপনি 2.5 ফুট, অসভ্য লোক। কি 2.5 ফুট আর কে 4 ফুট সেটা তো জানি আমি। আমি 2.5 ফুট বলেই তো তুমি আমার কাঁধের নিচে পড়ে থাকো, লিটলপুট। লামহার রেগে আর একটাও কথা বলে না। হিমেল আবার বলে, বিয়ে করলে অন্যদের জীবনে শান্তি নেমে আসে, আর আমার জীবনের শান্তি গায়েব হয়ে গেছে। বিয়ের পর থেকে একটা দিন যদি শান্তিতে থাকতাম তাও হতো। সকালে আমাকে নিয়ে বাড়িতে রেখে আসবেন। ঠেকা পড়েনি আমার। একাই চলে যাব। জিও। খাটাস লোক কোথাকার। কিছু বললে? এই ঘুমান তো আপনি। তোমার বিহেভিয়ার ঠিক করো। গুরুজনের সঙ্গে কেমন আচরণ? লামহা রাগে কচকচ করতে করতে মুখ ফিরিয়ে নেয় হিমেলের দিক থেকে। হিমেল মাথা তুলে বলে, বিছানায় আসো। লামহা কিছু বলে না, ওর দিকে তাকায়ও না। আর বিছানায় আসলে আসো, না আসলে আরেকবার ডাকবো, তারপর ঘুমিয়ে যাব। লামহা তবুও চুপ। এই যে বউ, শুনছো? বিছানায় আসো। হিমেলের ঘুম ভাঙে ফোনের রিংটং শুনে। ঘুম ঘুম চোখে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে ওর বাবার কল। রিসিভ করে কানে ধরে ঘুম চড়ানো গলায় বলে, হ্যাঁ আব্বু, বলো। ঘুম থেকে উঠিসনি? না, কেন, কি হয়েছে? লামাকে নিয়ে নিচে আয় রাস্তা করার জন্য। আসছে। ফোন লাইন বিচ্ছিন্ন করে আরো কতক্ষণ চোখ বন্ধ করে শুয়ে থাকে। ঘুমে চোখ মেলে তাকাতে ইচ্ছে করছে না। আলসেমি সেরে শোয়া থেকে উঠে বসে, চুলগুলো হাত দিয়ে পেছনে ঠেলে দেয় কপালের উপর থেকে। সোফার দিকে তাকিয়ে বিছানা ছেড়ে নেমে দাঁড়ায়। লাইট অন করে ডিম লাইট অফ করে দেয়। সোফার কাছে এগিয়ে এসে লামহার মুখের দিকে তাকায়, যে ধরে সোফাতেই ঘুমিয়েছে। লামহাকে না জাগিয়ে ওয়াশরুমে প্রবেশ করে ফ্রেশ হওয়ার জন্য। ফ্রেশ হয়ে এসে দেখে লামহা এখনো ঘুমিয়ে আছে। টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে মুছতে লামহার পাশে দাঁড়িয়ে ওর নাম ধরে ডাকে। দুবার ডাকতেই লামহা ঘুম ঘুম চোখের পাতা টেনে তুলে তাকায়। উঠে ফ্রেশ হয়ে আসো। লামহা চোখ বন্ধ করে নেয়। তোমার শ্বশুর খাওয়ার জন্য যেতে বলেছে। লামহা চুপ করে শুয়ে রইল। ওর এখন মোটেও উঠতে ইচ্ছে করছে না। রাগে ফুঁসতে ফুঁসতে ঘুমিয়েছে ভোর রাতে। লামহা, ওঠো। আব্বু কল করেছিল, নিচে যেতে বলেছে। লামহা বিরক্ত ভঙ্গিতে শোয়া থেকে উঠে বসে। হিমেলের দিকে কড়া দৃষ্টি নিক্ষেপ করে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। হিমেল লামহার যাওয়ার পথে তাকিয়ে বিড়বিড় করে বলে, সহজ সরল মেয়ের এই নমুনা? শ্বশুর বলেছিলেন কি, আর আমার হাতে ধরিয়ে দিয়েছেন কি? আমার সহজ সরল বোকা বউকই, এটা তো ছোটখাটো রিনা খান। লামহা ফ্রেশ হয়ে এসে হাত মুখ মুছে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। হিমেলের দিকে তাকিয়ে দেখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে। মাথা থেকে আঁচল নামিয়ে চুল আঁচড়াতে শুরু করে। চুল আঁচড়ানোর ফাঁকে হিমেলের দিকে তাকায়, আবার দেখে হিমেল ওর দিকে তাকিয়ে আছে ড্যাব ড্যাব করে। এভাবে তাকিয়ে থাকতে দেখে দ্রুত ঘাড় ঘুরিয়ে নেয়। বিড়বিড় করে কয়েকটা বকাও দেয়। চুল খোপা করার সময় আবার চোখ পড়ে হিমেলের দিকে। হিমেল এখনো আগের মতোই ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অস্বস্তিতে ছটফটিয়ে ওঠে লামহা। হিমেলের দৃষ্টি দেখেই বুঝতে পারে কোন দিকে তাকিয়ে আছে। দ্রুত খোপা বেঁধে হাত নামিয়ে নিয়ে শরীর ঢেকে নেয়। খোপা করার জন্য হাত উপরে তুলেছিল, তখন পেট আর কোমর বেরিয়ে গিয়েছিল। বজ্জাত লোকটা এতক্ষণ ধরে সেদিকেই তাকিয়ে আছে। ঘুরে দাঁড়ায় হিমেলের দিকে, কটমট করে তাকিয়ে বলে, আপনার অসভ্য চোখ জোড়া কানা করে দেবো আমি কিন্তু। হিমেল কপাল ব্রু কুঁচকে গম্ভীর হয়ে বলে, কেন, আমার চোখ কি করেছে? কখনো অসভ্যতামি করলো? এভাবে তাকিয়েছিলেন কেন? আশ্চর্য, কিভাবে তাকিয়েছে? বলতে বলতে ফোন হাত থেকে রেখে বসা থেকে উঠে দাঁড়ায়। লামহার সামনে এসে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে বলে, তুমি বের করলে আমি দেখবই। দেখাটা আমার অধিকার, আর দেখানো তোমার অধিকার।
দেখানোর অধিকার আছে বলেই আবার যাকে তাকে দেখিয়ে দিও না, শুধু আমাকেই দেখিও। আমি আপনাকে ভদ্র সভ্য ছেলে ভেবেছিলাম। ছোট মানুষ ভুল করবেই, সেটা নিয়ে মাথা ব্যথা তৈরি করার প্রয়োজন নেই। চলো খেয়ে আসি, খেতে পেয়েছে। লামহা আঙুল তুলেছিল কিছু বলার জন্য, কিন্তু তার আগেই হিমেল ওর সামনে থেকে সরে দরজা খুলে দেয়। কি হলো, আসো। আপনাকে আমি হ্যাঁ, ভালোবাসো বুঝতে পেরেছি, আমিও ভালোবাসবো। এখন খেতে চলো। খেই হারিয়ে ফেলেছে, কি বলবে বুঝতে না পেরে হাঁ করে তাকিয়ে রইল হিমেলের মুখের দিকে। হিমেল এগিয়ে এসে লামহার হাত ধরে টেনে রুম থেকে বের করে। লামহা ঝাড়ি দিয়ে হিমেলের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে কর্কশ গলায় বলে, আপনাকে বলেছি না ছোবেন না আমার। মিষ্টি একটা মেয়ে, দেখতে পুতুলের মতো, কিন্তু তোমার গলার স্বর এত কর্কশ আর ঝাঁচলো কেন? ব্যবহারও ভালো না। দ্রুত নিজেকে পরিবর্তন করবে। মেয়ে মানুষ, কথা বলবে মিষ্টি মিষ্টি, ব্যবহার হবে নমনীয়, তাকাবে মায়াবী দৃষ্টিতে, দেখে খুন হয়ে যাব। তা না করে কি করো এসব? শ্বশুর আমার সঙ্গে প্রতারণা করেছেন, একটা কথা বলে আরেকটা দিয়ে দিয়েছেন। লামহা দাঁতে দাঁত চাপে কটমট করে তাকায় হিমেলের মুখের দিকে। সিঁড়ির গোড়ায় চলে আসায় কিছু বলতে পারছে না। হিমেল স্বাভাবিক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়ে হাঁটছে। শিশির বড় ভাইকে দেখে বলে, আরেকটু পরে আসতে, তাহলে সকালের নাস্তাটা বেঁচে যেত, সংসারের উন্নতি হতো। হিমেল ছোট ভাইয়ের দিকে তাকায়, তবে বলে না কিছু। শিশির আবার বলে, বলছিলাম কি ভাইয়া, আরেকটু পরেই খাও তোমরা, তাহলে সকালের নাস্তা আর দুপুরের খাবার দুটোই একসাথে হয়ে যাবে। এত বকবক করিস কেন তুই? মুখটা একটু বন্ধ করে রাখতে পারিস না? মুখটাকে একটু রেস্ট দে। আগে মরি, তারপর রেস্ট করবে। শিরিন সুলতানা ডাইনিং রুম থেকে বড় ছেলের গলার স্বর শুনে খাওয়ার জন্য ডাকেন দুজনকে। যাও, আজকে তোমার বাপ ও খাওয়া লেট। হিমেল ডাইনিং রুমের দিকে পা বাড়িয়ে বলে, আজকের পর থেকে আমার বাপকে ডাকবি না তুই। ওকে ভাবি যান, যান খান। শিশিরের বলার ধরন দেখে মুচকি আসে লামহা, সঙ্গে কণা আর জবেদা মির্জাও। জাবির মির্জাও প্রায় খাওয়া শেষ। হিমেল আর লামহা খেতে বসে। বাড়ির বাকি সকলেই খাওয়া শেষ, শুধু জাকির খায়নি। জাবির মির্জা ছেলের দিকে তাকিয়ে বলেন, খালি ফ্ল্যাটে তো গিয়ে থাকতে পারবি না, অথবা প্রতাপ কিনতে হবে। তোরা মার্কেটে যাবি, গেলে পছন্দ মতো সব কিনতে পারবি। ফ্ল্যাটে না গেলে হয় না? না হয় না, সব দিক ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছি। দ্রুত খাওয়া শেষ করে মার্কেটে যাবি আমার সঙ্গে। শিশিরকে নিয়ে যাও। তুই যাবি না? না। লামহা, লামহা চোখ তুলে শ্বশুরের দিকে তাকায়। তুমি যাবে? লামহা দুদিকে মাথা নাড়ায়। জাবির মির্জা আর কিছু বলে না। খাওয়া শেষ করে হাত ধুয়ে ডাইনিং রুম থেকে বেরিয়ে আসেন। শিশিরের দিকে তাকিয়ে বলেন, এই হতচ্ছাড়া, যা রেডি হ, কেন? মার্কেটে যাবি আমার সঙ্গে। কেন? তোকে বেচতে যাব, যা রেডি হয়ে আয়। হ্যাঁ ভালো, একটা ফ্যামিলি থেকে বেঁচেই দাও আমাকে, তোমাদের মতো মানুষদের সঙ্গে থাকতে চাই না। ওখান থেকে উঠবি নাকি? তোমাদের সমস্যা কি বলো তো? আমাকে যে যার উপরে রাগুক না কেন, সেই রাগ সবাই এসে আমার উপরে ঝাড়ে, এই নিরীহ বান্দার উপর এমন আচরণ কেন? জাবির মির্জা কণার দিকে তাকিয়ে বলেন। কণা, যা তুই রেডি হয়ে আয়। কণা সোফা ছেড়ে উঠে নিজের রুমের দিকে এগিয়ে যায় রেডি হওয়ার জন্য। পড়াশোনার খাতিরে কণা মামার বাড়িতে থাকে। এখান থেকে ওর কলেজ কাছে, তাই এই বাড়িতেই রয়েছে। শিশির দ্রুত সোফা ছেড়ে উঠে এক প্রকার দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে যায়। জাবির মির্জা আর জবেদা মির্জা শিশিরের যাওয়ার পথে তাকিয়ে রইলেন। সব কিছু কেনা শেষ হতেই হিমেলের ফোনে কল করেন জাবির মির্জা। লামহার আর হিমেলের প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিতে বলেন। নাস্তা সেরে লামহা রুমে ফিরে এসে দরজা লাগিয়ে বসেছিল। হিমেল কিছুক্ষণ আগে রুমে এসেছে, এসে চুপচাপ শুয়ে আছে। হিমেল রুমে আসার আগে জাকিরের চিৎকার চেঁচামেচি শুনেছে অনেক। হিমেলের গলার স্বরও শুনেছে। মনে হচ্ছিল দুই ভাই তর্কাতর্কি করছে। তোমার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে নাও, আমরা একটু পর বের হব। হিমেল শোয়া থেকে উঠে বসে লামহার দিকে তাকিয়ে বলে। লামহা হিমেলের মুখের দিকে তাকিয়ে থেকে সুটকেস বের করে নিজের প্রয়োজনীয় সব কিছু গোছাতে শুরু করে।
হিমেল বিছানায় বসে লামহাকে দেখছে গভীর মনোযোগ সহকারে। লামহা হিমেলের দিকে না তাকিয়েও বুঝতে পারছি হিমেল ওর দিকে তাকিয়ে আছে। অস্বস্তি নিয়েই নিজের সব কিছু গুছিয়ে নেয় লামহা। হিমেল এখনো আগের মতোই তাকিয়ে আছে ওর দিকে। লামহা হিমেলের দিকে তাকিয়ে বলে, এভাবে কেন তাকিয়ে আছেন? কোথায় তাকিয়ে আছে? এই যে তুমি বললে না বলে না তাকালাম। এতক্ষণও তাকিয়েছিলেন। তুমি দেখেছো? হ্যাঁ, তাহলে তো তুমিও তাকিয়েছো আমার দিকে। তুমি তাকালে দোষ নেই, আমি তাকালেই দোষ। আপনার সঙ্গে কথা বলাই আমার দোষ হয়েছে, সব দোষ আমার। শ্বশুর বলেছিলেন তার মেয়ে সহজ সরল বোকা। আমার সহজ সরল বোকা বউ কই? সহজ সরলের এই নমুনা। তুমি যদি সহজ সরল বোকা হও তাহলে চালাক চতুর বজ্জাত কারা? শ্বশুরের সঙ্গে আমার বোঝাপড়া আছে। আমি যাব না আপনার সঙ্গে, কোথাও যাব না। আব্বুকে কল করে বলুন এসে যেন আমায় নিয়ে যায়। তুমি করো। লামহা হিমেলের কাছে এগিয়ে এসে বলে। ফোন দিন আপনার। হিমেল ফোন হাতে নিয়ে লামহার কাছে দেয়। লক খুলে দিন। খোলো। আমি লক কি জানি নাকি, খুলে দিন না। ঠেকা পড়েনি। লামহা হিমেলের হাত ধরে জোর করে ফিঙ্গার দিয়ে ফোন আনলক করে। ফোন আনলক করতে হিমেলের বেশ ধস্তাধস্তি করতে হয়েছে। নাম্বার তুলতে দেখে থাবা দিয়ে লামহার হাত থেকে ফোন নিয়ে নেয় হিমেল। ফোন দিন। হিমেল মুখে কিছু না বলে দুদিকে মাথা নাড়ায়। লামহা দরজার দিকে এগিয়ে যায়। যাও, দরজার বাইরে ভাইয়া তোমার অপেক্ষাতে আছে। দরজা খুলতে গিয়েও থেমে যায় লামহা। হিমেলের দিকে তাকিয়ে বলে, আপনারা বড় দুই ভাই অসভ্য আস্ত শয়তান, দেখলেই গা জ্বলে আমার। ভুল বললে। আমার ভাইয়ার মতো ভালো মানুষ তুমি এলাকায় দ্বিতীয় জন খুঁজে পাবে না। হ্যাঁ, সেজন্যই তো ছোট ভাইয়ের বউকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। ভাইয়া ভালোই আছে। ভাইয়ের জায়গায় আমি থাকলে তুমি এতক্ষণ কোথায় থাকতে? নিজেও জানতে না। তোমাকে জোর করে ধরে নিয়ে কখন হাওয়া হয়ে যেতাম কেউ টেরও পেত না। তাহলে তো আমার আপনার ভাইয়ের কাছেই চলে যাওয়া উচিত। ভাসুর হয়, নজর দিও না। আপনাদের দুই ভাইকে খুন করে জেলে যেতে ইচ্ছে করছে আমার। জেলে যেতে হবে না, চলো ফ্ল্যাটে যাই। লামহার আগে ফোঁস করতে শুরু করেছে। রাত থেকে পাগল করে দিচ্ছে ওকে। ফ্ল্যাটে এসে পৌঁছাতে আসরের আজান হয়ে গিয়েছিল। হিমেল আর লামহার সঙ্গে শিরিন সুলতানাও এসেছেন। উনি জাবির মির্জা, শিশির আর কণার সঙ্গে চলে যাবেন আবার। ফ্ল্যাটে সব কিছু গোছগাছ হয়ে গেছে প্রায়। একা একা থাকতে হবে ভেবে লামহার এখনই কান্না পাচ্ছে। আর এই হিমেলকে তো ওর একদমই সহ্য হচ্ছে না। শিশির দুজনের জন্য খাবার কিনে নিয়ে আসে। জাবির মির্জা ছেলে আর ছেলের বউয়ের দিকে তাকিয়ে বলেন, তোরা থাক তাহলে, আমরা এখন আসি। কোনো সমস্যা হলে জানাস, সময় পেলে আমরা আসবো এখানে। আগামীকাল সকাল সকাল বুয়া এসে রান্না সহ সব কাজ করে দিয়ে যাবে। আমরা আসছি। জাবির মির্জা আগে বেরিয়ে যান। ওনার পেছন বাকি তিনজন বের হয়। হিমেল দরজা লাগিয়ে দেয় ভেতর থেকে। লিফটে উঠে শিশির কণার পাশে দাঁড়ায়। কণা ওর পাশ থেকে সরে দাঁড়ায় মামির শরীর ঘেঁষে। শিশির কটমট করে তাকায় কণার মুখের দিকে। কণা শিশিরের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে। জাবির মির্জা শিরিন সুলতানার সঙ্গে কথা বলতে ব্যস্ত। শিরিন সুলতানাও মন দিয়ে স্বামীর কথা শুনছেন। লিফট থেকে বেরিয়ে গাড়ির দিকে আগায় চারজন। শিশির পেছন থেকে কণার হাত শক্ত করে মুঠো করে ধরে। ব্যথায় কোকিয়ে উঠতে গিয়েও মুখ বন্ধ করে নেয় কণা। শিশিরের হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে চাপা স্বরে বলে, ভালো হচ্ছে না কিন্তু, হাত ছাড়ো আমার। সন্ধ্যার আগের যেন কি বলেছিলে? কই, কিছুই তো বলিনি। কিছু বলিসনি? না। ফার্নিচার সেট করলো সেই খাম্বা ছেলেটাকে দেখে যেন কি বলেছিলি? হ্যান্ডসাম। হাত ছেড়ে কণার ঘাড় চেপে ধরে দাঁতে দাঁত পিষে বলে, হ্যান্ডসাম তাই না? আজকে বাসায় চল, ফুবিকে কল করে আজকেই বলবো তার মেয়ে পড়াশোনা বাদ দিয়ে বাইরের ছেলেদের দিকে নজর দেয়। কোন ছেলে হ্যান্ডসাম, লম্বা, খাম্বা সেসব দেখে শুধু। মিথ্যে বলছো কেন? পড়াশোনা বাদ দিয়ে কবে এসব করেছি? কবেই বা কোন ছেলের দিকে তাকিয়েছি? শুধু আজকেই তো দেখলাম আর বললাম। তাছাড়া আর কবে বলেছি? দেখেছি তুমি তো কত সুন্দরী সুন্দরী মেয়েদের দিকে তাকাও। আমি মামা মামিকে কিছু বলেছি?
তুই কবে দেখেছিস আমাকে মেয়েদের দিকে তাকাতে? কণা মনে করার চেষ্টা করে শিশির কবে কোন মেয়ের দিকে তাকিয়েছে, কিন্তু মনে করতে পারে না। আসলে শিশির তো কখনো কোনো মেয়ের দিকে তাকায়ই না। ওর ঘাড় ধরেছিস কেন এভাবে? শিশির কণার ঘাট থেকে হাত সরিয়ে নেয়, মায়ের দিকে তাকিয়ে বলে, এটাকে উল্টো করে ঝুলাতে হবে কেন? কি হয়েছে? জাবির মির্জা বলেন। ওকে না, তোকে উল্টো করে ঝুলাতে হবে, বদমাশ কোথাকার। কণা দাঁত বের করে হাসে শিশিরের দিকে তাকিয়ে, মুখ ভেঙচি কেটে গাড়িতে উঠে বসে। শিশির কটমট করে তাকিয়ে রইল কণার দিকে, ইচ্ছে করছে ঠাস করে একটা লাগিয়ে দিয়ে দাঁত 32টা ফেলে দিতে। লামহা মলিন মুখে বিছানায় বসে আছে। ওর এখন গলা ছেড়ে কাঁদতে ইচ্ছে করছে। বাবার বাড়ি থেকে আসার পর শ্বশুর বাড়িতে তো তাও অনেক মানুষ ছিল, অতটাও একা একা লাগেনি, কিন্তু এখানে তো হিমেল ছাড়া কেউ নেই। এই অসভ্য ছেলের সঙ্গে একা একা থাকতে হবে ভেবেই আরও কান্না পাচ্ছে। হিমেল ড্রয়িং রুম থেকে বেডরুমে এসে দেখে লামহা চোখ মুছছে। দরজার সামনে দাঁড়িয়ে থেকে লামহার দিকে তাকিয়ে রইল। স্মরণ হয় বিয়ের দিনের সব ঘটনা, কি কি বলেছিল, কেমন আচরণ করেছিল, সেসব মনে হতেই নিজের কাছে নিজেকে ছোট মনে হয়। ধীর পায়ে এগিয়ে এসে লামহার পাশে বসে। লামহা ওর মুখের দিকে একবার তাকিয়ে সরে যেতে নেয়। হিমেল লামহার হাত মুঠো করে ধরে লামহার গা ঘেঁষে বসে। লামহা সরে যাওয়ার আর জায়গা নেই, এক পাশে খাটের হেডবোর্ড, অন্য পাশে হিমেল। উঠে যেতে নিলে হিমেল আটকে দেয় ওকে, জোর করে নিজের পাশে বসিয়ে রাখে। বাম হাতে লামহার এক হাত মুঠো করে ধরে রাখা, অন্য হাত লামহার গালে রেখে লামহার মুখ নিজের দিকে ফেরায়। লামহার চোখ জোড়া হতে ঝরঝর করে পানি গড়িয়ে পড়ছে। হাত দিয়ে চোখের পানি মুছে কান্না জড়ানো গলায় বলে, ঘৃণা লাগছে না আমার ছুতে? লামহার কথা শুনে শকড হিমেল, ওর চেহারার রং পাল্টে গেছে। লামহা কাঁদতে কাঁদতে আবার বলে, এই কথা শুনে এত অবাক ছোট মানুষ বলে যে কিছুই বুঝতে পারি না এমনটা তো নয়। বিয়ের দিন আপনার এমন আচরণ আর কথা কারণ আমি খুব ভালো করেই বুঝতে পেরেছিলাম, আর আপনার বর্তমান আচরণের কারণও বুঝতে পারছি। সরি, ওই দিন মাথা ঠিক ছিল না। কি করেছি বলেছি সত্যি বুঝতে পারিনি তখন। আপনার মাথা ঠিকই ছিল, কি বলেছেন আর করেছেন সেসব বুঝতেই পেরেছেন আপনি, শুধু মানতে পারিনি, আমায় মানতে পারেননি আপনি। একজন ধর্ষিতা আপনার বউ হয়েছে, এটা মেনে নিতে পারেননি আপনি। প্লিজ লামহা, এই কথাগুলো উচ্চারণ করো না। কেন, শুনতে খারাপ লাগে? আমারও অনেক খারাপ লেগেছে, কষ্ট হয়েছে যখন মানুষজন আমার দিকে তাকিয়ে হেসেছে, ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়েছে, বারবার বলেছে এই মেয়ে ধর্ষিতা। হিমেল লামহার মুখের দিকে তাকিয়ে রইল। লামহা নিজের গাল থেকে হিমেলের হাত সরিয়ে দেয়, হিমেলের হাত থেকে ছাড়িয়ে নেয় নিজের হাত। পুনরায় চোখ মুছে বলে, দোষ ধর্ষিতার নাকি ধর্ষকের? কোনো মেয়ে কি ইচ্ছে করে ধর্ষিতা হয় দেখেছেন কোথাও? তাহলে এই সমাজ কেন ধর্ষিতার দিকে আঙুল তোলে, কেন তাকে দোষী সাব্যস্ত করে? হ্যাঁ, তাকে কেন পস্তাতে হয়? আমি ধর্ষিতা না হয়েও আজ সমাজের চোখে ধর্ষিতা আমি। মানুষজন বাঁকা চোখে তাকায় আমার দিকে। বলতে বলতে ডুকরে কেঁদে ওঠে। হিমেল বলতে পারছে না কিছু, মাথা নিচু করে বসে আছে। লামহা কাঁদতে কাঁদতে উঠে যায় হিমেলের পাশ থেকে। বেশ কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে লামহা। হিমেল এখনো আগের মতো বসে আছে মাথা নিচু করে। লামহা হাত মুখ মুছে বিছানায় উঠে চুপচাপ শুয়ে পড়ে এক পাশে। না খেয়ে শুয়ে পড়লে কেন? লামহা চুপ করে থাকে। হিমেল লামহার দিকে ঘুরে বসে বলে, লামহা, খেয়ে ঘুমাও। খাবো না, আপনি খান। হিমেল আর কিছু না বলে বসা থেকে উঠে ব্যাগ থেকে ট্রাউজার টি শার্ট বের করে নিয়ে ওয়াশরুমে প্রবেশ করে। ফ্রেশ হয়ে এসে চুপচাপ রুম থেকে বেরিয়ে যায়। লামহা শুয়ে থেকেই দরজার দিকে তাকায় একবার। বাবা মায়ের কথা ভীষণ মনে পড়ছে, ইচ্ছে করছে ছুটে বাড়িতে চলে যেতে। প্লেটে বিরিয়ানি আর এক গ্লাস পানি নিয়ে রুমে ফিরে আসে হিমেল। প্লেট আর গ্লাসটা সেন্টার টেবিলের উপর রেখে বিছানায় উঠে লামহাকে ডেকে বলে, লামহা, উঠে খেয়ে ঘুমাও। খাবো না। জেদ করবে না, ওঠো। বলছি তো খাবো না। রাগিও না আমায়, ওঠো। আমি না খেলে আপনার কি? তুমি আমার ওয়াইফ, তুমি না খেয়ে থাকলে অবশ্যই আমার অনেক কিছু। ওয়াইফ বলে মানে না আমায়? হ্যাঁ। তাহলে প্রথম দিনই মানেননি কেন? কেন আমার কাছ থেকে সব অধিকার কেড়ে নিয়েছেন? লামহা, পুরনো কথা বাদ দাও।
বেশি দিন তো হয়নি, আমি ভুলতে পারছি না কথাগুলো, আচরণ আর ঘটনা কিছুই বলতে পারছি না। ভুল করেছে আমি, আমার পুরো পরিবার করেছে। সকলের পক্ষ থেকে আমি মাপ চাইছি তোমার কাছে। এই ছোট নগণ্য একটা মেয়ের কাছে কেন মাপ চাইছেন আপনি বারবার? তুমি ছোট হতে পারো, তবে নগণ্য নয়। তুমি আমার একাংশে জুড়ে আছো। আমি থাকবো না এখানে। এক কথা বারবার বলো না, ওঠো এখন। হিমেল জোর করে টেনে শোয়া থেকে তুলে বসায় লামহাকে। লামহা হিমেলের মুখের দিকে তাকিয়ে ফ্যাচ ফ্যাচ করে কেঁদে চলেছে। তোমার মাথায় অনেক বুদ্ধি। আমাকে নাকানা চোবানি খাওয়াবে সেটা স্পষ্ট বুঝতে পারছি। আমাকে নাকানা চোবানি খাওয়ানোর আগে নিজের খাবারটা খেয়ে নাও এখন। আমি বাড়িতে যাব। এখন কি রাস্তায় রয়েছ? আমি আমার বাড়িতে, বাবার বাড়িতে যাব। সামনের মাসে নিয়ে যাব। আমি এতদিন থাকবো না এখানে, আপনি আব্বুকে কল করে বলুন আমার নিয়ে যেতে। আগে খাও, তারপর ভেবে দেখব। খাবো না। খাইয়ে দিতে হবে? না। তাহলে খাও, এই যে প্লেট, হাতে নাও। হিমেল লামহার হাতে প্লেট তুলে দেয়। লামহার শাড়ির আঁচল দিয়ে চোখ মুখ মুছিয়ে দেয়। কে বলবে এই মেয়ের 16 বছর বয়স? কথা শুনলে আর রাগ যে দেখলে বলবে 26 বছরের মেয়ে। দেখতে মিষ্টি পুতুলের মতো হলে কি হবে, স্বভাবে তো আস্ত একটা রিনা খান। কিভাবে কথা বলে আর তাকায় ওর দিকে। প্রথম প্রথম তো ভেবেছিল আসলেই সহজ সরল বোকাশোকা শান্তশিষ্ট একটা মেয়ে। লামহা হেঁচকি তুলতে তুলতে খাওয়া শুরু করে। বিরিয়ানি ওর পছন্দের তালিকায় প্রথম স্থানে রয়েছে তাই খাচ্ছে, নয়তো এখন কিছুই খেত না। হিমেলের ওপর ভীষণ রেগে আছে। খেতে খেতে প্লেটের সবটুকু বিরিয়ানি খাওয়া শেষ করে লামহা। হিমেল পানির গ্লাস এগিয়ে দেয়, পানি খেয়ে হাত ধুয়ে আবার শুয়ে পড়ে। মনের ভুলেও একবার হিমেলকে বলেনি খাওয়ার জন্য। হিমেল প্লেট আর গ্লাসটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। হিমেল বেরিয়ে হওয়ার পর স্মরণ হয় হিমেল খায়নি। হিমেল ওকে এভাবে খাওয়ালো, আরও একবারও হিমেলকে বলল না খাওয়ার জন্য। নিজেকে নিজেই প্রশ্ন করে লামহা। একটু একটু খারাপ লাগছে, একবার বলা উচিত ছিল খাওয়ার জন্য। উঠে যাবে কি যাবে না করতে করতে শোয়া থেকে উঠে বসে। বিছানা ছেড়ে নামতে গিয়েও না নেমে শুয়ে পড়ে আবার। একটুও যাবে না ওই ব্যাটা খচ্চরের কাছে। হিমেল খাওয়া শেষ করে রুমে এসে দেখে লামহা ঘুমিয়ে গেছে। কিছুক্ষণ ঘুমন্ত লামহার মুখের দিকে তাকিয়ে থেকে ফোন হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। ব্যালকনিতে বসার মতো কিছুই নেই। ফোন আনলক করতেই লামহার বাবার কল আসে। কিছুক্ষণ ফোনের স্ক্রিনে তাকিয়ে থেকে রিসিভ করে সালাম দেয়। লাবিব ইসলাম সালামের জবাব দিয়ে হিমেলের ভালো মন্দের খোঁজ খবর নেন। হিমেল নিজেও শ্বশুরবাড়ির সকলের খোঁজ খবর নেয়। লামহা কোথায়? ঘুমিয়েছে, ডেকে দেবো? থাক, ঘুমিয়েছে যখন আর ডাকতে হবে না, সকালে ফোন দিব আবার। আচ্ছা। আচ্ছা, ভালো থেকো। আপনিও ভালো থাকবেন আব্বু। কল কেটে রুমে ফিরে আসে হিমেল। ব্যালকনিতে আর থাকতে ইচ্ছে করছে না। লাইট অফ করে শুয়ে পড়ে লামহার পাশে। কাত হয়ে তাকিয়ে রইল লামহার মুখের দিকে। ওর ভাবতেই অবাক লাগে, এত ছোট্ট একটা মেয়ে ওর বউ। বউ তো নয়, জীবন্ত একটা পুতুল। যেই পুতুল রাগ করে, জেদ ধরে, মেজাজ দেখার আর ঋণে গলায় গুছিয়ে কথা বলে। অভিমানী দৃষ্টিতে তাকায় ওর দিকে, কখনো কখনো রাগী খ্যাপাটের দৃষ্টিতেও তাকায়। ঋণে গলার স্বরও কর্কশ হয়ে যায়। লামহার মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে মুচকি হাসে। ভাগ্যিস বাপে জোর করে বিয়েটা করিয়েছিল, নয়তো এমন মিষ্টি পুতুলের মতো বউ কোথায় পেত। সকালে ফোনের রিংটংয়ের শব্দে ঘুম ভাঙে হিমেলের। এই ফোন ওর ঘুমের শত্রু। আজকাল ভীষণ ঘুমে ডিস্টার্ব করে এই ফোন। যখন তখন কর্কশ শব্দে বেজে ওঠে। ঘুম ঘুম চোখে স্ক্রিনে তাকিয়ে দেখে শ্বশুরের কল। বিছানায় তাকিয়ে দেখে লামহা নেই। ওয়াশরুমের দিকে তাকিয়ে রুমের দরজার দিকে তাকায়। গলা ছেড়ে লামহার নাম ধরে ডাকে দুবার। লামহার সাড়া না পেয়ে শোয়া থেকে উঠে বসে। অলস ভঙ্গিমায় বিছানা ছেড়ে নেমে দরজার দিকে আগায়। রান্নাঘরের দরজায় এসে দেখে লামহা বুয়ার পাশে দাঁড়িয়ে আছে। হিমেলকে দেখে লামহা আর বুয়া দুজনেই তাকায় ওর দিকে। হিমেলকে দেখে বুয়া লামহার দিকে তাকিয়ে বলে, কইছিলাম না তোমার ডাকে, বিশ্বাস করলে না আমার কথা। লামহা চুপ করে রইল।
হিমেল গম্ভীর গলায় বলে। আব্বু কল করেছেন, কথা বলবেন তোমার সঙ্গে। লামহা গুটি গুটি পায়ে হিমেলের সামনে এসে দাঁড়ায়। হিমেল ওর হাতে ফোন ধরিয়ে দিয়ে রুমের দিকে এগিয়ে যায়। আবার ফোনের রিং হতে রিসিভ করে কানে ধরে বলে, আব্বু ভালো আছো? আলহামদুলিল্লাহ, তুই কেমন আছিস মা? আলহামদুলিল্লাহ ভালো। কি করো? বসে আছি, তুই কি করছিস? কিছু করি না। আম্মু কোথায়? আমার পাশেই। আম্মুর কাছে দাও। লাবিব ইসলাম স্ত্রীর কাছে দেন ফোন। লামহা মায়ের সঙ্গে কথা বলতে বলতে ফুপিয়ে ওঠে। মেয়ের কথা শুনে তানহা বেগমও কেঁদে ফেলেন। লাবিব ইসলাম স্ত্রীর হাত থেকে ফোন নিজের হাতে নেন, কানে ধরে বলেন। লামহা, লামহা জড়ানো গলায় বলে, বলো আব্বু। ওই শয়তানকে পুলিশ ধরে নিয়ে গেছে গত রাতে। কার কথা বলছো? কবির। কবিরের নাম শুনতেই লামহার কান্না থেমে যায়। নাক টেনে বলে, কিসের জন্য ধরেছে? কোনো এক বড় ব্যবসায়ীর সঙ্গে ঝামেলা করেছিল, সেই ব্যবসায়ী ওকে ধরিয়ে দিয়েছে। গ্রামের মানুষ কিছুটা শান্তি পাবে এবার। ভালো হয়েছে। আরো 1 মাস আগে কেন ধরিয়ে দিল না শয়তানটাকে? তখন ধরিয়ে দিলে তো এখন আমাকে এখানে থাকতে হতো না তোমাদের ছেড়ে। আমার ভালো লাগে না এখানে, তুমি এসে নিয়ে যাও না আমায়। কলেজে অ্যাডমিশন হোক, তারপর নিয়ে আসবো। কথা হয়েছে আমার বিয়ের সঙ্গে। লামহা ঠোঁট উল্টে বলে, আমি এখানে পড়বো না। কোথায় পড়বি? লামহা কিছু বলবে এমন সময় হিমেল রুম থেকে ডেকে ওঠে। ইচ্ছে না থাকার সত্ত্বেও সোফা ছেড়ে উঠে রুমে আসে। হিমেল সুটকেসে কিছু খুঁজছে। লামহাকে দেখে বলে, আমার ব্রাশ কোথায় রেখেছো? খুঁজে পাচ্ছি না তো। লামহা ঝুঁকে হিমেলের ব্রাশ বের করে দেয়। ব্রাশ আর টাওয়েল হাতে নিয়ে ওয়াশরুমের দিকে এগিয়ে যায় হিমেল। হ্যালো আব্বু, হ্যাঁ বল। কবে আসবে আমা? পুরো কথা শেষ করার আগেই কল কেটে গেছে। লামহা ফোন হাতে কিছুক্ষণ অপেক্ষা করে, তবে ওপাশ থেকে আর কল আসে না। সিম কার্ডের ব্যালেন্স শেষ বোধহয়। হিমেলের ফোন লক থাকায় লামহাও কল ব্যাক করতে পারছে না। ফোন রেখে রুম থেকে বেরিয়ে যায়। লামহা বেরিয়ে যাওয়ার পর কয়েকবার রিং বেজে কেটে যায়। টেবিলে নাস্তা সাজিয়ে হিমেলকে ডাকতে রুমে আসে লামহা। হিমেলকে রেডি হতে দেখে কপাল ব্রু কুঁচকে যায়। হিমেল আয়নার দিকে তাকিয়ে থেকেই বলে, কিছু বলবে? কোথায় যাবেন? বউ বউ ভাব চলে এসছে। কথাগুলো বলে হাত থেকে চিরুনি রেখে ঘুরে দাঁড়ায় লামহার দিকে। কাছে এগিয়ে এসে লামহার মাথা থেকে শাড়ির আঁচল নামিয়ে দেয়। লামহা আঁচল তুলে নেওয়ার চেষ্টা করলে হিমেল হাত ধরে বাধা দেয়। গালে হাত রেখে বলে, বিকেল পর্যন্ত একা থাকতে পারবে না? আমি দ্রুত আসার চেষ্টা করব। এখন ভার্সিটি যাব, ভার্সিটি থেকে হলে যাব, ওখান থেকে সব কিছু নিয়ে তারপর ফিরবো। খেয়ে যাবেন না? হ্যাঁ। চলুন তাহলে। গাল থেকে হিমেলের হাত সরিয়ে দেয় লামহা। মাথায় ঘোমটা টেনে রুম থেকে বেরিয়ে যায়। গোধূলি বেলা, আকাশ লাল কমলা রঙে সেজেছে। পাখিরা ঝাঁকে ঝাঁকে নীড়ে ফিরছে। ব্যালকনিতে বিষণ্ণ হয়ে দাঁড়িয়ে আছে লামহা, তাকিয়ে আছে দূর আকাশের দিকে। একটু পরপর চোখ জোড়া বর্ষার ভরা বিলের মতো ভরে উঠছে। হিমেল এখনো ফেরেনি। বেলা 12টায় বুয়া সব কাজ শেষ করে চলে গেছেন। তারপর থেকে পুরো ফ্ল্যাটে একাই আছে লামহা। কলিং বেলের শব্দ শুনে ঘাড় ঘুরিয়ে রুমের দিকে তাকায়। হিমেল চলে এসেছে বোধহয়। আঁচল ঠিক করে ব্যালকনি থেকে চলে আসে। দরজা খুলে দিতেই দেখে ক্লান্ত হিমেল দাঁড়িয়ে আছে। ঘামে গায়ের শার্ট আধ ভেজা, চুলগুলো কিছুটা অভিন্যস্ত, চোখ মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ। পথ ছেড়ে দাঁড়ায় হিমেল। ব্যাগপত্র নিয়ে ভেতরে প্রবেশ করে। গরমে কাহিল অবস্থা। বাইরে আজকে এত গরম সহ্য করা যায় না। কবে যে বৃষ্টি হবে, বৃষ্টি হলেই প্রকৃতি একটু ঠান্ডা হবে। লামহা ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতলটা নিয়ে আসে রুমে। কোনো কথা না বলে বোতল বাড়িয়ে দেয় হিমেলের দিকে। হিমেল ফ্যানের নিচে বসে শার্টের বোতাম খুলছিল। পানির বোতলটা দেখে বোতাম খোলা বাদ দিয়ে পানির বোতল হাতে নিয়ে ছিপি খুলতে খুলতে লামহার মুখের দিকে তাকিয়ে বলে, ধন্যবাদ তোমাকে বউ, এটারই প্রয়োজন ছিল। এখন গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, বাইরে যা গরম পড়েছে। আল্লাহ। লামহা বলে না কিছু। হিমেল পানি পান করে গলা ভিজিয়ে নেয়। বোতলে চিপি লাগিয়ে রেখে পুনরায় শার্টের বোতাম খুলতে খুলতে বলে, দুপুরে খেয়েছো?
লামহা গাম্ভীর্য ভাব বজায় রেখে বলে। হুম। হিমেল তাকিয়ে রইল লামহার মুখের দিকে। লামহা অস্বস্তিতে এদিক ওদিক তাকায়। হিমেল তবুও দৃষ্টি না সরালে লামহা সরে যায় হিমেলের পাশ থেকে। ওর হার্টবিট বেড়ে গেছে, বুকের ভেতর জোরে জোরে শব্দ হচ্ছে। এইটুকু সময়ের মধ্যে হাত পা কাঁপতে শুরু করেছে। হিমেল ঘাড় ঘুরিয়ে লামহার দিকেই তাকিয়ে রইল। গায়ের শার্ট খুলে প্যান্টের বেল্ট খুলতে শুরু করেছে এখন। লামহা আর চোখে তাকিয়ে দেখে হিমেল এখনো ওর দিকেই তাকিয়ে আছে। অস্বস্তিতে ছটফটিয়ে ব্যালকনিতে চলে যায়। হিমেল বলে, এই গরমের মধ্যে ওখানে কেন যাচ্ছ? এখানে আসো, ফ্যানের নিচে। লামহা চুপ থাকে। হিমেল আবার পান করে বসা থেকে উঠে ব্যালকনিতে আসে। পেছনে হিমেলের অস্তিত্ব টের পেয়ে ফিরে তাকায় লামহা। নিজের পিছনে ঠিক 1 হাত দূরত্বে উদাম হয়ে হিমেলকে দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত সোজা হয়ে দাঁড়ায়। আবার হার্টবিট আগের চেয়েও দ্রুত গতিতে ছুটে চলেছে এবার। হাত পায়ের কম্পন বেড়েছে বুকের কম্পন বাড়ার সঙ্গে সঙ্গে। লামহা দূরত্ব বাড়ায় দুজনের মধ্যে, তবে সেই দূরত্ব ঘুচিয়ে আরও নিকটে আসে হিমেল। লামহা নিজেকে সামলানোর চেষ্টা করে, তবে কেন যেন পারছে না। সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ও নিজের সব কথা হারিয়ে ফেলেছে, মুখ দিয়ে শব্দ বের হচ্ছে না। রুমে চলো, এখানে গরম। লামহা পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতে হিমেলের শক্তপোক্ত উদম বুকের সঙ্গে ধাক্কা খায়। চোখ তুলে হিমেলের মুখের দিকে তাকাতেই হিমেল ওর চোখে চোখ রেখে গম্ভীর স্বরে বলে, হঠাৎ ঝগড়া না করে এমন পালাই পালাই করো কেন? লামহা দ্রুত দৃষ্টি সরিয়ে নিয়ে হিমেলকে পাশ কাটিয়ে রুমে চলে যায়। হিমেল ব্যালকনিতেই দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর রুমে ফিরে আসে। পুরো রুমে নজর বুলিয়ে দেখে লামহা রুমে নেই। চুলে হাত বুলাতে বুলাতে বিড়বিড় করে বলে, পুতুলটার হঠাৎ কি হলো? উপরের দিকে একবার তাকিয়ে রুমের দিকে চারদিকে নজর বুলায়। আবার ফ্ল্যাটে জিন ভূত আছে নাকি? একা একা থেকে জিন ভূতের আচর করলো নাকি? রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আসে লামহার নাম ধরে ডাকতে ডাকতে। লামহা সোফায় বসে আছে। হিমেল অবাক হয়ে বলে, সত্যি সত্যি তোমাকে জিন ভূত ধরেছে নাকি? এই গরমের মধ্যে এখানে বসে আছো কেন, ফ্যান অফ রেখে? লামহা কটমট করে তাকিয়ে বলে, আমার চিন্তা আপনাকে করতে হবে না, আপনি গোসল করে আসুন। আমার বউর চিন্তা আমি না করলে কে করবে? আপনি গোসল করতে চান তো? চলো করি। লামহার বিস্মিত দৃষ্টি দেখে বলে, আমি গোসলের কথা বলেছি, প্রচুর গরম। তোমারও নিশ্চয়ই অনেক গরম লেগেছে। চলো একসঙ্গে গোসল করি, আরাম লাগবে। আমার আরামের প্রয়োজন নেই, আপনি যান আমার সামনে থেকে। যাব? হ্যাঁ, যদি না যাই? খুন করে ফেলবো। তোমার পূর্বপুরুষ কি খনি আর জল্লাদ ছিল নাকি? লামহা তেজ দেখিয়ে সোফা ছেড়ে উঠে ধূপধাপ শব্দ তুলে বেডরুমে চলে যায়। হিমেল রুমে প্রবেশ করতে করতে বলে, হেমেল, তুই তোর বউয়ের রূপের আগুনে পড়বি আর তেজের আগুনে চলবি, জ্বলে পুরে শেষমেশ ছারখান্ডা হয়ে যাস। লামহা চিবিয়ে চিবিয়ে বলে, আমি সকালে চলে যাব বাড়িতে। কোন বাড়িতে? আমার বাবা বাড়িতে, গ্রামে। আগামীকাল তোমার কলেজে ভর্তি হওয়ার আবেদন করতে যাব। আমি পড়বো না কোথায় পড়বে? ইব্রাহিম খা কলেজে, নয়তো ক্যান্টনমেন্ট কলেজে, দুটার মধ্যে যেটা আসবে সেটাতেই পড়বো। তোমাদের গ্রামে? হ্যাঁ। এখানে থেকে ওখানে পড়াশোনা করবে কিভাবে? এখানে থাকবে কে? কেন তুমি? আমি এখানে থাকছি না, ওখানে ভর্তি হয়ে ওখানেই থাকবো আমি। আমি? আপনি কি? আমি কোথায় থাকবো? যেখানে খুশি। আমার ভার্সিটি এখানে, তুমি পড়বে গ্রামে। এখন দুজন দু জায়গায় থাকবো। হ্যাঁ, আমি বউ ছাড়া একা একা থাকতে পারবো না এখানে। তো বিয়ে করে নিন। বিয়ে করেছে বলে তো বউ হয়েছে, বিয়ে ছেড়ে বসবে কোত্থেকে? আরেকটা করুন। হিমেল চোখ জোড়া ছোট ছোট করে বলে। দ্বিতীয় বিয়ে করতে বলেছ? লামহা গা ছাড়া ভাব নিয়ে বলে। হ্যাঁ। হিমেল লামহার কাছে গিয়ে আস্তে আস্তে বলে, বউ থাকতে কেন দ্বিতীয় বিয়ে করব? কারণ প্রথম বউ থাকবে না আপনার কাছে। কেন থাকবে না? জানেন না আপনি? না। জানতে হবে না, শোন আমার সামনে থেকে। সরবো না। কেন? হিমেল চোখে মুখে দুষ্টামির হাসি ফুটিয়ে ব্রু নাচিয়ে বলে। পুতুলের মতো মিষ্টি বউটাকে আদর করব। লামহা পেছন থেকে বালিশ হাতে নিয়ে দুজনের সামনে ঢাল হিসেবে ধরে বলে, একদম আমার কাছে আসবেন না। কাছে না আসলে আদর করবো কিভাবে?
আর আদর না করলে বাবা হব কিভাবে? হিমেলের কথা শুনে লামহার কান গরম হয়ে ওঠে, গালে লাল আভা ছড়িয়ে পড়েছে। চোখ গরম করে বলে, অসভ্য নির্লজ্জ লোক, বেশরম লোক। আমাকে একদম উল্টাপাল্টা কিছু বলবেন না। দুনিয়ার সব পুরুষ তার বউয়ের কাছে অসভ্য, নির্লজ্জ, বেশরম। আমার শ্বশুর মশাইও। জীবনেও না। জি, সে অসভ্য, নির্লজ্জ, বেশরম না হলে তোমার জন্মই হতো না। লামহা হাতের বালিশ দিয়ে হিমেলকে মারতে শুরু করে। হিমেল লামহাকে থামানোর চেষ্টা করতে করতে বলে, জামাই মারা মোটেও সবের কাজ নয়, দ্রুত এই কাজ বন্ধ করো। থামে না লামহা। কাড়াকাড়ি করে লামহার হাত থেকে বালিশ ছিনিয়ে নেয় হিমেল। লামহা পেছাতে গিয়ে বিছানায় পড়ে যায় চিত হয়ে। হিমেল বালিশ রেখে লামহার উপর ঝুঁকে পড়ে। লামহার দুদিকে দুই হাত রেখে লজ্জায় আড়ষ্ট হয় ষোড়শী কন্যা। শাড়ির আঁচল দিয়ে মুখ ঢেকে ফেলে দ্রুত। বুক দ্রুত ওঠানামা করছে, ঘন ঘন শ্বাস পড়েছে। হিমেল কিছুক্ষণ তাকিয়ে থেকে লামহার মুখের উপর থেকে শাড়ির আঁচল সরিয়ে নেয়। লামহা দুই হাতে মুখ ঢেকে ফেলে আবার। হিমেলের গরম শ্বাস আছড়ে পড়েছে ওর হাত দুটোর ওপর। হৃদস্পন্দনের গতি অস্বাভাবিক। হিমেল ঘোর লাগা স্বরে ডাকে। লামহা, লামহা সাড়া দেয় না। হিমেল এক হাতে ভর করে অন্য হাতে লামহার এক হাত টেনে সরায় মুখের উপর থেকে। লামহা একবার হিমেলের মুখের দিকে তাকিয়ে চোখ বন্ধ করে নেয়। হিমেলের মুখের দিকে তাকাতে পারছে না, ওই দৃষ্টির মাদকতা ছড়িয়ে আছে। মুখে কিছু না বললেও চোখ জোড়া যেন ঝরঝর করে কথা বলছে। এই পুতুল, তাকো আমার দিকে। লামহা রোধ হয়ে আসা কণ্ঠে বলে, সরুন আমার উপর থেকে, ভয় পাচ্ছ? সরুন। তাকাও। না। হিমেল লামহার মুখের ওপর ফু দেয়। লামহা চোখ মুখ খিচে নেয় আরও। কিছুটা সময় অতিবাহিত হওয়ার পর হিমেলের উপস্থিতি অনুভব না করে চোখ মেলে তাকায় লামহা। দেখে হিমেল ওর উপর থেকে সরে গেছে। ফোঁস করে শ্বাস ছাড়ে। তাড়াহুড়ো করে উঠে বসে, আঁচল ঠিক করে নেয়। হিমেল ব্যালকনি থেকে টাওয়েল হাতে রুমে প্রবেশ করে। লামহার দিকে তাকিয়ে শীষ বাজাতে বাজাতে ওয়াশরুমের দিকে এগিয়ে যায়। লামহা বুকে হাত দিয়ে লম্বা লম্বা শ্বাস টেনে নেয়। কি বজ্জাত লোক! আরেকটু হলেই দম আটকে মরতে বসেছিল। 20-25 মিনিট পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে হিমেল। দরজা খোলার আওয়াজ পেয়ে ওর দিকে তাকায় লামহা। চুলগুলো ভালোভাবে মোছেনি, কপালে লেপ্টে আছে, চোখ দুটো প্রায় ঢেকে ফেলেছে। টুপটাপ পানি গড়িয়ে পড়ছে। শরীরও ভালোভাবে মোছেনি, ফোঁটায় ফোঁটায় পানি জমে আছে সারা শরীরে। সাদা টাওয়েল কোমরে পেঁচানো। হিমেলের বেশভূষা দেখে লজ্জা পেয়ে দ্রুত চোখ সরিয়ে নেয় লামহা। নির্লজ্জ পুরুষ। হিমেলের গলায় গান শুনে আবার ওর দিকে তাকায় লামহা। হিমেল নাচছে আর গান গাইছে। ওর গান শুনে লামহার গভীর চেহারায় হাসি ফুটে ওঠে। ফাগুন মাসে কাঁচা বাসে, ফাগুন মাসে কাঁচা বাসে, গুনগুনিয়ে ভ্রমর আসে, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, প্রেমের লাগি বুকটা করে আ আ উ, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে কুকু কুকু কু, দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু, মনে বাঁশি বাজে রে। হিমেলের গান আর মাজা দোলানি দেখে দম ফাটা হাসিতে ফেটে পড়েছে লামহা। হাসতে হাসতে বিছানা থেকে ঠাস করে ফ্লোরে পড়ে যায়। নিচে পড়ে ওর হাসি থামছে না। হিমেল ছুটে আসে লামহার কাছে, ধরে তোলার চেষ্টা করে। হায় হায়, আমার ছোট্ট বুটের মাঝে আর হাড়গুড় গেল রে। ও বউ, ঠিক আছো? লামহা উঠে বসে সমান তালে হেসেই চলেছে। হাসতে হাসতে ফর্সা চেহারা লাল হয়ে গেছে, চোখ জোড়ায় পানি চিকচিক করছে। কোনো রকমে হাসি কন্ট্রোল করার চেষ্টা করে বলে, আপনি তো দারুণ নাচতে পারেন। বলতে বলতে আবার দম ফাটা হাসিতে ফেটে পড়ে। আরে হাসি থামাও, দম আটকে মরবে নাকি? এই লামহা, এই থামো। লামহা কোনো রকমে হাসি থামায়, আবার শ্বাস নিচ্ছে জোরে জোরে। হিমেল উঠে দাঁড়িয়ে ওকে বিছানায় বসায়। লামহা হিমেলের মুখের দিকে তাকিয়ে আবার ফিক করে হেসে ওঠে। হিমেল মুগ্ধ হয়ে দেখে লামহার হাসি। আজকের আগে লামহাকে হাসতে দেখেনি হিমেল। লামহার আঁচল পড়ে গেছে মাথা থেকে, ছোট ছোট চুলগুলো উড়ো উড়ো। হাসলে তোমাকে আরো সুন্দর লাগে পুতুল।
হিমেলের গলার স্বর আর কথা শুনে লামহার হাসি থেমে যায়। হিমেল কেমন মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ওর মুখের দিকে। রাত 8টা নাগাদ জাকির নিজের ব্যাগ প্যাক করে নিয়ে নিচে নেমে আসে। ওকে ব্যাগ নিয়ে আসতে দেখে জবেদা মির্জা বলে, জাকির, ব্যাগ নিয়ে কোথায় যাস? জবেদা মির্জার কথা শুনে সোফায় বসে থাকা বাকিরাও তাকায় জাকিরের দিকে। নাজমা মির্জা সোফা ছেড়ে উঠে ছেলের কাছে এগিয়ে আস্তে আস্তে বলে, কোথায় যাস? জাকির রাগী গলায় বলে। জাহান্নামে। নাজমা মির্জার মুখটা কালো হয়ে ছোট হয়ে যায়। তার শান্তশিষ্ট নম্র ভদ্র ছেলেটা কেমন খিটখিটে মেজাজের আর অভদ্র হয়ে গেছে। বাবা মায়ের সঙ্গে বেয়াদবি করে। মাকে উপেক্ষা করে বাইরের দিকে পা বাড়ায় জাকির। জাকারিয়া মির্জা বলে, জাকির, কোথায় যাচ্ছিস? আগামীকাল মেয়ে দেখতে যাওয়ার কথা ভুলে গেছিস? কোনো মেয়ে দেখতে যাবে না। আমি যাকে চেয়েছিলাম তাকে তো দেখিনি কেউ। বারবার এক কথা কেন বলিস? ভাগ্য না থাকলে চাইলেই আসবে নাকি? লামার চেয়ে কয়েক গুণ ভালো মেয়ে তোর বউ করে নিয়ে আসবো। সে ভালো মেয়ে চায় না আমার। এই জীবনে বিয়ে করা শখ মিটে গেছে। এরপর এই বাড়িতে আর ফিরবো না। আমি ধরে নাও মরে গেছি আমি। কথাগুলো বলে গটগট পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়ে যায় জাকির। ওর পেছন পেছন ডাকতে ডাকতে বাড়ির সবাই আগায়। কারো ডাক যেন জাকিরের কানে পৌঁছাচ্ছেই না। জাবির মির্জা প্রায় দৌড়ে গিয়ে জাকিরের হাত ধরেন। জাকির চাচ্চুর হাতের দিকে তাকিয়ে মুখের দিকে তাকায়। ঠান্ডা গলায় বলে, চুপ, প্লিজ আটকিও না আমায়। দম বন্ধ হয়ে আসছে এই বাড়িতে। যেতে দাও আমাকে এখান থেকে। হাত ছাড়ো আমার। যা হয়ে গেছে তা মেনে নে। মেনে নিতে পারছি না আমি। ছাড়ো আমাকে। কোথায় যাচ্ছিস? চট্টগ্রাম। মেয়েটাকে দেখে যা, দেখে হয়তো তোর পছন্দ হবে। আর কোনো মেয়ে দেখতে চাই না আমি। বেশ কিছুদিন পেরিয়ে গেছে। লামহার অ্যাডমিশন হয়ে গেছে কলেজে। আজকে লামহার হিমেল গ্রামে যাচ্ছে। হিমেল ড্রাইভিং করছে, পাশে অন্যমনস্ক হয়ে বসে আছে লামহা। লাম্বা, লামহার ভাবনায় ছেদ পড়ে। ঘাড় ঘুরিয়ে হিমেলের দিকে তাকায়। হিমেল ড্রাইভিং করতে করতে বলে, মাফ করবেন আমাকে? বলতে মানুষই করে, আমিও করেছি। সেদিন সত্যি আমার মাথা ঠিক ছিল না। নানান জন নানান কথা শুনে ব্রাগের মধ্যে কি কি বলে ফেলেছে নিজেও বুঝতে পারিনি। আমার জায়গায় তুমি থাকলে কি এমন কিছু করতে না? অন্য কেউ করতো না? হয়তো আমি একটু বেশিও রিয়েক্ট করে ফেলেছিলাম। লামহা হিমেলের মুখের দিকে তাকিয়ে রইল কথা না বলে। হিমেল ওর দিকে তাকাতেই লামহা অপ্রস্তুত হয়ে চোখ সরিয়ে নেয়। হিমেল আর কিছু বলে না, মনোযোগ দিয়ে ড্রাইভিং করতে থাকে। কিছুটা সময় অতিবাহিত হতেই লামহা আবার তাকায় হিমেলের দিকে। হিমেলের সিল্কি চুলগুলো বাতাসে উড়ছে। দৃষ্টির সামনের দিকে দক্ষ হাতে ড্রাইভিং করছে। পরনে সাদা কালো মিশ্রণের চেক শার্ট, শার্টের ভেতরে সাদা টি শার্ট। শার্টের হাতা কোনই পর্যন্ত গোটানো। বাম হাতের ব্র্যান্ডের ঘড়ি। হিমেল আবার তাকায় লামহার দিকে। লামহা আবার অপ্রস্তুত হয়ে পড়ে। হিমেল মুচকি হাসি উপহার দিয়ে আবার সামনের দিকে দৃষ্টি রাখে। লামহাদের বাড়ির ভেতরে এসে দাঁড়ায় হিমেলের গাড়ি। লামহা আগে আগে গাড়ি থেকে নেমে দাঁড়ায়। ছোট ভাইয়াকে দেখে হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ, ভালো। রোহান হিমেলের দিকে তাকিয়ে হাসি মুখে বলে, ভাইয়া কেমন আছেন? হিমেল নিজেও মূলক হেসে বলে, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন ভাইয়া? রোহান লজ্জা পেয়ে বলে, ভালো। ভাইয়া, আমি আপনার চেয়ে অনেক ছোট। আপনি আমাকে ভাইয়া না ডেকে নাম ধরেই ডাকবেন। আপনি আপনি না করে তুমি করে বলবেন। এটা কিভাবে সম্ভব? আপনি আমার সম্বন্ধে, আপনাকে আমি কিভাবে নাম ধরে ডাকবো? যেভাবে শিশির ভাইয়াকে ডাকেন সেইভাবেই। হিমেল রোহানের হাতে মিষ্টি আর ফলমূলের প্যাকেট ধরিয়ে দেয়। নিজে কাপড়ের ব্যাগটা হাতে তুলে দেয়। তিনজন একসঙ্গে দরজার দিকে এগিয়ে যায়। লামহা কলিং বেল চাপে। রওশনের বউ তাসফিয়া এগিয়ে এসে দরজা খুলে দেয়। বাইরে তিনজনকে দাঁড়িয়ে থাকতে দেখে হাসি মুখে ভালো মন্দ জিজ্ঞেস করে পথ ছেড়ে দাঁড়ায়। রান্নাঘর থেকে বেরিয়ে আসে লামহার মা কাকি। লামহার দাদি সোফায় বসে আছেন। উনিও উঠে দাঁড়ান। লামহা ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে। হিমেল সালাম দিয়ে হাসি মুখে সকলের সঙ্গে কথা বলে। লামহা মা কাকি দাদি ভাবি সকলের সঙ্গে কথা বলে। কথা বলতে বলতে বারবার ওর চোখ জোড়া ভিজে উঠছে।
রুমে এসে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নেয় হিমেল। লামহা ও চেঞ্জ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। হিমেল বিছানায় বসে ফোনে কথা বলছে। কথা শুনে বোঝা যাচ্ছে বাবার সঙ্গে কথা বলছে। হিমেল লামহার দিকে তাকিয়ে বাবাকে বলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হিমেলের কথা শুনে লামহা কপাল ব্রু কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। ওপাশ থেকে জাবির মির্জা কি বলছেন শোনা যাচ্ছে না। হিমেল আবার বলে, হ্যাঁ বলেছি। হ্যাঁ ঠিক আছে বলছি তো। আচ্ছা রাখছি তাহলে, ভালো থেকো। কল কেটে বসা থেকে উঠে দাঁড়ায় হিমেল। লামহা মৃদু স্বরে বলে, নিচে চলুন। যাও, আসছি আমি। লামহা চুপচাপ বেরিয়ে আসে রুম থেকে। সোফার কাছে আসতেই লামহার দাদি লামহাকে কাছে রাখেন। লামহার দাদির কাছে আসতেই উনি লামহাকে নিজের পাশে বসান। সোফায় এখন শুধু তাসফিয়া বসে আছে। লামহার দাদি লামহার মুখের দিকে তাকিয়ে হাসি মুখে বলেন, জামাই বুঝি অনেক শখ করে, কয়দিনেই দেহি মোটা হইয়া গেছস, সুন্দরও হইছস আগে থেকে। লামহা লজ্জা পায় দাদির কথা শুনে, তবুও প্রকাশ না করে কিছুটা রাগ দেখিয়ে বলে, দাদি একদম এসব বলবে না। কেন, তুমি সোহাগ খাবা আর আমি কইলেই দোষ? দাদি। তাসফিয়া মুচকি মুচকি হাসছে। লামহা সোফা ছেড়ে উঠে বলে, এসব কথা বলে আর আসবো না আমি তোমার কাছে। আমার কাছে কেন আইবি? এখন তোর জামাই আছে, যাবি তো জামাইয়ের কাছে। লামহা রাগ দেখিয়ে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। হিমেল সোফার কাছে এগিয়ে এসে দাদি আর ভাবির দিকে তাকিয়ে বলে, দাদি ভাবি চলুন নাস্তা করবেন। তাসফিয়া সৌজন্যমূলক হেসে বলে, না ভাইয়া, আমরা খেয়েছি, আপনি যান, খাওয়ার জন্য আমরা অপেক্ষা করছেন। আপনারা চলুন একসঙ্গে যাই। দুপুরে একসঙ্গে খাবো, এখন আপনারা দুজন খান। হিমেল আর কিছু না বলে ডাইনিং টেবিলের দিকে এগিয়ে যায়। দাদি পিছু ডেকে বলেন, জামাই নাতনি কেমন আছে? হিমেল পিছু ফিরে নিচু গলায় বলে, ভীষণ ঝাঁঝালো, রাগে যেতেই টুইটম্পর। ডানে যেতে বললে বায়ে যায়, বায়ে যেতে বললে ডানে, আধা গোড়া পুরোটাতেই তেরামি, তবু ভীষণ ভালো। কথাগুলো বলেই চলে যায় হিমেল। দাদি নাতি বইয়ের দিকে তাকিয়ে বলেন, জামাইরা ভালোই আছে তাই না? আমি তো প্রথম প্রথম ভাবছিলাম কাকার মতো অহংকারী না কিছু মানুষ। এর আগের বার যখন আইছিল কেমন গম্ভীর হইয়া কথা কইছে, একটু হাসে নাই। বুঝেন না দাদি, বিয়ের দিন কেমন ঘটনা ঘটলো, ওই সব দেখে শুনে ওনার মন নষ্ট হয়ে গিয়েছিল। বিয়েটাও বোধহয় জোর করেই করিয়েছিল। ওনার চোখ মুখ দেখে তাই মনে হয়েছিল আমার। যাই হোক, লামহা এখন ভালো থাকলেই হয়। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। লামহার সঙ্গে হিমেল ভাইয়াকে ভালো মানিয়েছে। ভাইয়ের কথা শুনলেই বোঝা যায় লামহাকে ভালোবাসে। ওই জাকির মিয়া বাপ মা ভক্ত, বিয়ের পরও বাপ মায়ের কথায় উঠবোস করতো। বইয়ের কোনো কথার দাম থাকতো না। বেশি বাপ মা ভক্ত ভালো না, আবার বেশি বউ ভক্ত ভালো না। আমার নাতি কোনটা বেশি ভক্ত, বউ নাকি মা? তাসফিয়া হেসে উঠে দাদির শাশুড়ির কথা শুনে হাসি মুখেই বলে, আপনার নাতি সব দিকেই সমান। মাও দেখা লাগবো না নাতি দেখার? দাদি একটা কথা বলি। কও। আপনি জোয়ান বয়সে কেমন ছিলেন, না মানে এই বয়সে এসেও আপনি যেমন। তাসফিয়াকে থামিয়ে দিয়ে হাসি মুখে বলেন, তুমি কি কইতে চাইতাছ নাতবো? আমি জোয়ান বয়সে জাউরা ছিলাম? তাসফিয়া নিজেও হেসে হেসে বলে, থাকতেই পারেন, এখনও যা জাউরামি করেন। দাদা আপনাকে অনেক ভালোবাসতো তাই না দাদি? ভালোবাসতো তয় অনেক না। আমার অল্প বয়সে বিয়া হয়েছিল, সংসার কি বুঝতামই না তখন। রোমানের দাদি অনেক রাগী মানুষ আছিল। একটু কিছু ভুল হইলে আমারে বকাবকি করতো, সারাদিন কাম করাইতো। রোমানের আব্বার একটু মা ভক্ত আছিল, মা যেইটা কইতো সেইটাই শুনতো। খাওয়ানোর অভাব আসিল না, কিন্তু আমারে পেট বইরা খাইতে দিত না। আমি বাপ মায়ের একমাত্র মাইয়া আছিলাম, 3 ভাইয়ের আদরের ছোট বোন। কষ্ট কি বুঝি নাই বাপের ঘরে, তয় কষ্ট কারে কয় এইটাই শ্বশুর বাড়িতে আইয়া হারে হারে টের পাইছি। দুঃখে কষ্টে সকলে চোখের আড়ালে চিপায় কাঁদছে। কাউরে কিছু কইতে পারি নাই, সহ্যও করতে পারি নাই। সহজ সরল পাইয়া সবাই জ্বালাইছে। আস্তে আস্তে মানুষের ঘাও পা
খাইয়া চালাক হয়েছে। তাসফিয়া দাদির কথা শুনে হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়ে রইল। ও কল্পনাও করেনি দাদির অতীত এমন ছিল। ওনাকে যথেষ্ট হাসি খুশি লাগে সব সময়। নাতি নাতনি আর ওর সঙ্গে সব সময় মজা করেন। ও কখনো দাদিকে তার অতীত নিয়ে কিছু জিজ্ঞেস করেনি, দাদিও বলেননি কিছু। তবে ওর দুই শাশুড়ি কয়েকবার নিজেদের বিয়ের আগের আর পরের ঘটনা বলেছেন ওকে। তাসফিয়া এই বাড়িতে এসেছে প্রায় 1.5 বছর। এই 1.5 বছরে একবারও দাদি শাশুড়িকে দেখেনি দুই ছেলের বউয়ের সঙ্গে উঁচু গলায় কথা বলতে বা কোনো প্রকার মনোমালিন্য করতে। ছেলের বউদের অনেক ভালোবাসেন, মা ছাড়া খুব কমই ডাকেন তাদের। ছেলের বউরাও ওনাকে অনেক ভালোবাসে। ও এই বাড়িতে আসার পর প্রথম কোনো ফ্যামিলি দেখেছে যে এই ফ্যামিলিতে একে অপরের সঙ্গে কোনো ঝামেলা হয় না, একে অপরের সঙ্গে বন্ডিং অনেক ভালো। ওর নিজের বাবার বাড়িতে কদিন পর পর ঝামেলা লাগে একজনের সঙ্গে আরেকজনের। মা আর দাদির মাঝে কথা কাটাকাটি হয়, দাদি আর কাকিদের মাঝেও হয়। একটার পর একটা ঝামেলা হয়, একজনের সঙ্গে না একজনের সঙ্গে। ওর দুই শাশুড়িও ওকে অনেক ভালোবাসে, বাড়ির সবাই ভালোবাসে ওকে। আর লামহাকে কখনো আলাদা নজরে দেখেনি কেউ, দুজনকেই সমানভাবে ট্রিট করে সবাই। ও কোনো ভুল করলেও কেউ রেগে কিছু বলে না। ও মাঝে মধ্যেই ভীষণ অবাক হয় যে এই বাড়ির মানুষগুলো এত ভালো কেন। প্রেগনেন্ট হওয়ার পর থেকে বাড়ির কোনো কাজ হাত লাগাতে দেয়নি কেউ। ওর মাঝে মধ্যেই মনে হয় ও এই বাড়ির বউ না, এই বাড়ির মেয়ে। কি হয়েছে নাতবু, কান্দো কেন? তাসফিয়া চোখের পানি মুছতে মুছতে বলে, কাঁদি না দাদি। তাহলে চোখের পানি কেন? নাতের কথা মনে কইরা কান্দো নাকি? কান্দো না, বিকালেই আইসা পড়বো। বলতে বলতে মুচকি হাসেন। তাসফিয়া কিছু না বলে দাদির মুখের দিকে তাকিয়ে রইল পলকহীন। 4:30টায় বাড়ি ফেরেন লাবিব ইসলাম। ওনার সারা গা ঘেমে নিয়ে একাকার। বাইরে যা গরম পড়েছে, বৃষ্টি হওয়ার 2 দিন ভালো ঠান্ডা ছিল প্রকৃতি। লাবিব ইসলাম হাই স্কুলের শিক্ষক। স্কুল ছুটি হওয়ার পরে তাড়াহুড়ো করে বাড়িতে ফিরেছেন মেয়েকে দেখার জন্য। ভেতরে প্রবেশ করে মেয়ের নাম ধরে ডাকতে শুরু করেন। লামহা ভাবির সঙ্গে তার রুমে বসেছিল। বাবার গলার স্বর শুনে ছুটে বেরিয়ে আসে রুম থেকে। ভাবির সঙ্গে গল্প করতে করতে সময়ের দিকে খেয়াল ছিল না। দুপুরের খাবার খেয়ে ঘুমিয়ে হিমেল এখনও বোধহয় ওঠেনি, নাকি উঠেছে জানা নেই লামহার। মেয়েকে হন্তদন্ত হয়ে ছুটে আসতে দেখে সাবধান করে বলেন, আস্তে হাট, পড়ে গিয়ে ব্যথা পাবি তো। লামহা বাবার কথা আমলে নেয় না। বাবার সামনে এসে দাঁড়ায়, হাঁপাতে হাঁপাতে বলে, কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো, তুই কেমন আছিস? আলহামদুলিল্লাহ ভালো। হিমেল কোথায়? ঘুমিয়েছে, তুমি ফ্রেশ হয়ে আসো। লাবিব ইসলাম মেয়ের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুমের দিকে এগিয়ে যান। লামহা রান্নাঘরের দিকে এগিয়ে যায় বাবার জন্য ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত বানানোর জন্য। সন্ধ্যার পর পর মির্জা বাড়ির সদস্যরা সোফায় বসে আছে, কথা হচ্ছে জাকিরকে নিয়ে। ও বাড়ি থেকে চলে যাওয়ার পর এখন পর্যন্ত বাড়ির কারোর সঙ্গে আর যোগাযোগ করেনি। একদিন হিমেলের ফোনে মেইল করেছিল লামহা আর হিমেলকে উদ্দেশ্য করে। মেইলে লামহার কাছে মাপ চেয়েছে নিজের কৃতকর্মের জন্য, হিমেলের কাছেও চেয়েছে। ওদের দুজনের সুন্দর আর উজ্জ্বল ভবিষ্যতের জন্য দোয়াও করেছে। জবেদা মির্জা বড় ছেলের দিকে তাকিয়ে বলেন, ও জাকারিয়া, কনাকে তোর কাছে কেমন লাগে? মায়ের কথায় সেদিকে ধ্যান দেন জাকারিয়া মির্জা। দাদির কথা শুনে শিশিরের কপালে বেশ কয়েকটা ভাঁজ পড়েছে। হাতের ফোন রেখে দাদির দিকে মনোযোগ দেয় জাবির মির্জা বলেন, খুলে বলো তো মা। আমি চাইছিলাম কনাকে জাকিরের বউ বানাতে। কিন্তু জাকির কি শিশির স্যাত করে বসা থেকে উঠে দাঁড়ায়। হঠাৎ ওর এমন রিয়াকশনে সবাই ওর দিকে তাকায়। শিশির কটমট করে তাকিয়ে কাট কাট গলায় বলে, মোটেও না। কি না? বাবার কথা শুনে বাবার মুখের দিকে তাকিয়ে বলে, তোমরা পেয়েছোটা কি? বড় ছেলের হবু বউকে মেজো ছেলের বউ বানিয়ে দিয়েছো। ঠিক আছে, পরিস্থিতির কারণে ওই কাজ করতে বাধ্য হয়েছে, কিন্তু এখন আবার ছোট ছেলের ভালোবাসার মানুষকে বড় ছেলের বউ বানাতে চাইছো কেন? এটা কখনো হবে না। জাবির মির্জা হতভম্ব হয়ে বলেন, কি বললি তুই? আমি কোনাকে ভালোবাসি, ওকে আমি বিয়ে করব। ভাইয়ের জন্য অন্য জায়গায় মেয়ে দেখো।
জাবির মির্জা পায়ের জুতা খুলে ছেলেকে মারার জন্য তেড়ে আস্তে আস্তে বলেন। এই হারামি, কি বললি তুই? শিশির সোফার ডিঙিয়ে সিঁড়ির দিকে দৌড় দিয়ে বলে। কনাকে আমি বিয়ে করব। শিশিরকে ধরতে না পেরে জুতা ছুঁড়ে মারেন জাবির মির্জা, লাগেও শিশিরের গায়ে। বাড়ির বাকি সদস্যরা শিশিরের কথা শুনে শক্ট হয়ে বসে আছে। শিশিরের মুখে লাগাম নেই, এটা সবারই জানা আছে, তাই বলে এসব বলবে? কণা সিঁড়ি বেয়ে নিচে নেমে এসেছিল, শিশিরের সব কথাই শুনেছে ও নিজেও শক্ট হয়ে গেছে। সিঁড়ির গোড়ায় এসে কণার হাত ধরে টেনে নিয়ে উপরে ওঠার চেষ্টা করে। জাবির মির্জা আবার তেড়ে আস্তে আস্তে বলেন। এই হতচ্ছাড়া ছাড় বলছে ওকে। ছেড়ে দিয়ে আবার দৌড়ে সিঁড়ির বেয়ে উপরে উঠে যায়। উপর দিয়ে গলা ছেড়ে বলে, ভুলেও ভাইয়ের সঙ্গে কনার বিয়ে দেওয়ার পরিকল্পনা করবে না, কেউ করলে লাভ হবে না বলে রাখলাম। কণা সহ বাকি সবাই সিঁড়ির দিকে তাকিয়ে রইল এক প্রকার হাঁ করে। রাতের খাবার খেয়ে সোফায় বসেছে বাড়ির সবাই। হিমেলের খাওয়া বেশি হয়ে গেছে, গরমের মধ্যে বেশি খেয়ে এখন হাঁসফাঁস অবস্থা। সোফায় গা এলিয়ে দিয়ে নিশ্চুপ হয়ে রইল। বাকি সবাই কথা বলছে। লামহা হিমেলের দিকে তাকিয়ে দেখে হিমেল আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে, অপ্রস্তুত হয়ে দ্রুত দৃষ্টি সরিয়ে নেয়। রাত একটু বাড়তেই বড়রা উঠে নিজেদের রুমের দিকে এগিয়ে যান। অনেকদিন পর বাড়ির মেয়েকে কাছে পেয়ে সবাই গল্প মশগুল হয়ে পড়েছিল। রওশনও বসা থেকে উঠে দাঁড়ায়। সকাল সকাল ওকে ঘুম থেকে উঠতে হবে। উঠে দাঁড়িয়ে থাকতে দেখে তাসফিয়া ওর দিকে তাকায়। রওশন মুখে কিছু না বলে চোখ দিয়ে ইশারা করে রুমে যাওয়ার জন্য, তারপর পা বাড়ায় রুমের দিকে। ছোট ভাইয়ের সামনে বউকে রুমে যেতে বলতে পারলেও ছোট বোন জামাইয়ের সামনে বলতে পারছিল না। তাসফিয়া বসা থেকে উঠে রওশনের পেছন পেছন রুমের দিকে এগিয়ে যায়। রোহান ফোন চাপতে চাপতে বসা থেকে উঠে বলে, ভাইয়া গিয়ে ঘুমিয়ে পড়ুন, লামা ভাইয়াকে নিয়ে রুমে যা। রোহান নিজের রুমের দিকে এগিয়ে যায়। হিমেল লামহার দিকে তাকিয়ে বলে, আজকে কি সারাটা জেগে থাকবে নাকি? রুমে চলো। আপনি যান। আর তুমি অন্যদিন তো 9টা বাজার আগেই ঘুমে ঢুলতে শুরু করো, আজকে কি ঘুম পায়নি? না। ভাবিকে দেখেছ? ভাইয়ার কত বাধ্য। ভাইয়ার চোখ দিয়ে ইশারা করলো আর সঙ্গে সঙ্গে উঠে চলে গেল ভাইয়ার পেছন পেছন। লামহা মুখ বেঁকিয়ে বলে, ভাবি ভাইয়ার বাধ্য, কারণ ভাইয়া ভাবিকে ভালোবাসে। আমি কি তোমাকে ভালোবাসি না? তাকিয়ে রইল লামহা হিমেলের মুখের দিকে, তবে উত্তর দিতে পারল না। চলো রুমে যাই, ভালোবাসা দেব। ছটফটিয়ে বসা থেকে উঠে দাঁড়ায় লামহা। দ্রুত পা চালিয়ে পালিয়ে যেতে চায় হিমেলের দৃষ্টির সীমানার বাহিরে। হিমেল নিজেও বসা থেকে উঠে দ্রুত পা চালিয়ে এগিয়ে আসে লামহার পেছন পেছন। রুমে ঢুকে দরজা লাগাতে লাগাতে বলে, বাহ, আজকে তো সহজে আমার কথা মেনে নেবে ভাবতেই পারিনি, দারুণ। লামহা পেছন ফিরে কটমট করে তাকিয়ে আঙ্গুল তুলে বলে, একদম বেশি কথা বলবেন না। হিমেল কয়েক কদম আগায়। লামহার সামনে দাঁড়িয়ে আকস্মিক কোমর পেঁচিয়ে ধরে। এমন ঘটনা পুরোপুরি অপ্রত্যাশিত ছিল লামহার কাছে। বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে আছে হিমেলের মুখের দিকে। হিমেল ডান হাতে আলতো করে লামহার গাল ছুঁয়ে বলে, বেশি কেন, কমও বলবো না। তবে কি? হিমেল লামহার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলে, তবে আদর করতে দিতে হবে। কথাগুলো বলে লামহার কানের লতিতে ওষ্ঠ ছোঁয়ায়। সিটকে দূরে সরে যেতে চায় লামহা, তবে পারে না হিমেলের বাহুবন্ধনে আবদ্ধ হয়ে থাকার কারণে। কঠিন গলায় কঠিন কথা শোনাতেই চাইলেও পারছে না। ওর কণ্ঠ ওর সঙ্গেই বেইমানি করছে, বের হতেই দিচ্ছে না কোনো শব্দ। এই পর্যায়ে এসে লামহাকে জড়িয়ে ধরে হিমেল। হিমেলের আলিঙ্গনে আবদ্ধ হয়ে স্থির হয়ে গেছে লামহা। হিমেলের হার্টবিট দ্রুত গতিতে ছুটে চলেছে। লামহা স্পষ্ট শুনতে পাচ্ছে হৃদস্পন্দনের ধুকপুক শব্দ। ওর কাছে ছন্দের মতো লাগছে এই শব্দ। ওর নিজেরও হার্টবিট বেড়ে গেছে বহু গুণে। বিয়ের এতদিন পর আজকে প্রথম দুজন একে অপরের এত কাছে। লামহা? লামহা বুক থেকে মুখ তুলে হিমেলের মুখের দিকে তাকায়। এখন আর হিমেলের বাহুবন্ধন থেকে মুক্ত হওয়ার তাড়া নেই ওর মধ্যে। একদম শান্ত হয়ে আছে। লামহার চোখে চোখ রেখে গম্ভীর কণ্ঠে বলে, ভালোবাসি।
লামহা কথা না বলে তাকিয়ে রইল হিমেলের মুখের দিকে। হিমেল আবার বলে, আমি কি খুব খারাপ? ভালোবাসা যায় না আমাকে? এক ছাদের নিচে এক বিছানায় থাকি দুজন, তবুও যেন দুজনের মধ্যে শত মাইলের দূরত্ব। তোমার সময় লাগলে নাও, তবে সম্পর্কটা তো স্বাভাবিক করাই যায়, তাই না? আমি তোমার সঙ্গে যত সহজ হওয়ার চেষ্টা করি, আগাই, ততই তুমি শক্ত হয়ে পিছিয়ে যাচ্ছ। দিন এগিয়ে যাচ্ছে, সম্পর্কের উন্নতি না হয়ে আগের চেয়ে অবনতি হচ্ছে। সম্পর্কটা শেষ করে দিন তাহলে। লামহার নির্বিকার গলার স্বর। হিমেল বিস্মিত হয়ে বলে, তুমি এখন এই সম্পর্ক থেকে বের হতে চাইছো? হ্যাঁ। একটা জনম কি আমার সঙ্গে পার করা যায় না? জন্ম কয়টা? মানুষ কয়বার জন্ম নেয়? জনম একটাই, পুনর্জন্ম বলে তো কিছুই নেই। সেই জন্যই তো তোমার সঙ্গে এক জনম পার করতে চাই। পরবর্তীতে না হয় জান্নাতে থেকে অনন্তকাল পার করব। লামহা তাকিয়ে রইল হিমেলের মুখের দিকে। হিমেল লামহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে, এই পৃথিবীতে আমি পার করতে চাই তোমার সঙ্গে এক জনম। হিমেল লামহাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলে। লামহা এবারেও কোনো কথা বলল না, তবে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরল হিমেলকে, মুখ গুজে হিমেলের বুকে।